প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভি লাউঞ্জ দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সজল আশফাক। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকেও তেমনটি হচ্ছে, তবে আজকে একটি বিশেষ বিষয় হচ্ছে যে আমাদের আজকের অতিথি, আমাদের একজন নিয়মিত অতিথি আছেন। আপনারা জানেন যে প্রতি মাসের দ্বিতীয় শনিবার উনি আমাদের সাথে থাকেন। তিনি হচ্ছে ডাক্তার তৌহিদ শিবলি। তো আমার মনে হয় যে বিষয়বস্তুতে যাওয়ার আগে অতিথির সঙ্গে পরিচয়টা সেরে নেই। আমাদের আজকের অতিথি নিউ ইয়র্কের প্রথিতযশা চিকিৎসক ডাক্তার তৌহিদ শিবলি। ডাক্তার তৌহিদ শিবলি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমরা যে সিরিজ আলোচনা করছি গত কয়েক পর্ব ধরে, তার এই ধারাবাহিকতায় আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আপনাদেরকে এবার বিষয়টা বলি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা হার্টের সমস্যা বলি, ডায়াবেটিসের সমস্যা বলি, এইসব সমস্যার কারণ হিসেবে অনেক বিষয় আমরা জানি কিন্তু ইতিমধ্যে, কিন্তু একটা বিষয় অবহেলিত, সেটি হচ্ছে ডিপ্রেশন। এই ডিপ্রেশনের সাথে অনেক স্বাস্থ্য সমস্যা কিন্তু জড়িত, যেটা আমরা অনেক সময় ঠিক খুব সহজভাবে যদি বলি আমলে নেই না, গুরুত্ব দিই না। আমরা ভাবি যে এটা ডিপ্রেশনকে আমরা খুব সহজভাবে নিয়ে অভ্যস্ত। এর কারণ হচ্ছে যে ডিপ্রেশন যে শব্দটি, এটা মেডিকেলের পরিভাষায় এর একটা কিন্তু ব্যাপক অর্থ রয়েছে, কিন্তু আমরা সাধারণত বাংলায় যখন ডিপ্রেশন বলি তার সাথে বিষণ্ণতাকে মিলিয়ে ফেলি, তখন খুব একটা সাধারণ একটা বিষয় মনে হয় যে মন খারাপ বা মনটা ভালো নেই, এমন কিছু। আসলে বিষয়টা কিন্তু তা না। আজকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তো বলে রাখি, স্ক্রিনে আপনারা সেই নাম্বারটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে নাম্বারে আপনারা ফোন করবেন। নাম্বারটি হচ্ছে 6463079828। এই নাম্বারে আপনারা আমাদেরকে ফোন করে প্রশ্ন রাখতে পারেন, তবে লক্ষ্য রাখবেন আজকের বিষয়ের উপর। তো ফিরে যাচ্ছি আজকের আলোচনায় ডাক্তার তৌহিদ শিবলির সাথে। ডাক্তার তৌহিদ শিবলি, আসলে আমি তো একটু বললাম যে ডিপ্রেশনের সাথে অন্যান্য যে স্বাস্থ্য সমস্যাগুলো জড়িত সেগুলো নিয়ে একটু কথা বলবো আমরা, এবং তার সাথে কিছু খাবার দাবারের বিষয় থাকবে। তো একটু যদি ধারণা দেন আসলে ডিপ্রেশনটা কি, মানে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কিভাবে এটাকে দেখা হয়। শুরুতেই দর্শক, ডক্টর সজল আশফাক, TVN24 এর পিছনে যারা কলাকুশলী আসেন এবং দর্শকবৃন্দ, অনেকদিন পরে দেখা হচ্ছে। আমাদের মাঝখানে একটা অনুষ্ঠান হয়নি, আবার আমরা নিয়মিত শুরু করেছি। তো ডক্টর সজল আশফাক অনেকদিন ধরে আমাকে বলছেন যে আমরা তো ডায়াবেটিস নিয়ে কথা বলছি, ব্লাড প্রেশার নিয়ে কথা বলছি, হার্ট ডিজিজ নিয়ে কথা বলছি, কিডনি ডিজিজ নিয়ে কথা বলছি, কিন্তু আমি দর্শক আপনাদের বলে রাখি যে আমার স্পেশালিটি ইন্টারনাল মেডিসিন। আমি বোর্ড সার্টিফাইড ইন্টারনাল মেডিসিন। আমার পেশেন্ট, আমি প্রাইমারি কেয়ার প্র্যাকটিস করছি। সো প্রতি 10 জন পেশেন্টের আমার 3 থেকে 4টা পেশেন্ট আসছে ডিপ্রেশনের সিমটম নিয়ে আসছে। তো অনেক, তো 10 জনের মধ্যে 4 জন তো অনেক, ওরা জানে না যে ওদের ডিপ্রেশন সংখ্যাটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি সংখ্যা। এবং তখনই আমার মনে হয়েছে যে এটা নিয়ে আমাদের কমিউনিটির ভিতরে আমার অনেক বেশি কথা বলা দরকার। আচ্ছা আচ্ছা। যে কথাগুলো, যে আমি সাইকিয়াট্রিস্ট না দর্শক, আমি ইন্টারনাল মেডিসিন, কিন্তু ইন্টারনাল মেডিসিনে আমরা যে ডিপ্রেশন নিয়ে আসছে অনেক ক্ষেত্রেই প্রাথমিক অবস্থা এবং অনেক ক্ষেত্রেই এমন একটা অবস্থানে আছে যে অবস্থান থেকে আমরা সাইকিয়াট্রিস্টকে না পাঠিয়ে আমাদের অফিসে আমরা চিকিৎসা দিতে পারি। এই জন্যই আজকের আলোচনা। এটা কিন্তু এমন না যে দর্শক আমার ডিপ্রেশন হয়েছে, আমার মন খারাপ আছে। ইটস নট লাইক দ্যাট। একটা প্রশ্নের মধ্যে দিয়ে আমরা ডিপ্রেশনটা বের করে নিয়ে আসতে পারি না। আমাদেরকে অনেকগুলো প্রশ্নমালা করতে হয়, এবং মানে অনেক প্রশ্নমালার মাধ্যমে আপনারা বলতে পারেন যে এটা ডিপ্রেশন কি না, এবং সেই প্রশ্নমালাগুলো কিন্তু আপনার নিজস্ব কোনো তৈরি প্রশ্নমালা না। এগুলো আমাদের নিজস্ব তৈরি না। এটাকে একটা স্কোর নাম আছে PHQ-9। এটা ইন্টারন্যাশনাল, দুনিয়ার সব জায়গাতেই এটা ব্যবহার করছে। এটা 9টা প্রশ্ন রয়ে গেছে। 9টা প্রশ্নের উপরে আমরা প্রশ্নের স্কোরিং করি, এবং ওই স্কোরিং এ আমাদের আছে যে এটা কি অল্প একটু সময় দিনে থাকে, নাকি এটা দিনের অর্ধেক সময় থাকে, কিংবা তার থেকে বেশি সময় থাকে, এবং এটা কতদিন ধরে থাকছে। কোনো একটা মানুষের যদি অনেকগুলো প্রশ্নের, যেগুলো আমরা স্কোরিং করতে থাকি, 2 সপ্তাহ কিংবা তার অধিক হয়, আমরা ধরে নিই ডিপ্রেশন। এখন একটা জায়গায় আমার মনে হয় যে খুব বেশি প্রয়োজন বলার, যে আমার হার্টের সমস্যা, লাংসের সমস্যা, আমার পেটের সমস্যা যখন হচ্ছে, আমার স্ট্রাকচারাল প্রবলেম আসছে, কিংবা আউটসাইড থেকে কিছু গিয়ে কোনো সমস্যা করছে, ঠিক ডিপ্রেশনটা আসছে কোত্থেকে? আমরা যদি শুরুতেই ফোকাস করি, ডিপ্রেশন হচ্ছে ব্রেনের কেমিক্যালস চেঞ্জ হচ্ছে। আচ্ছা, সেই কেমিক্যাল চেঞ্জটা কি হচ্ছে আমরা খুব সহজভাবে আজকে আমরা কথা বলবো, যে কেমিক্যাল চেঞ্জগুলোতে কোন কোন অবস্থায় হচ্ছে এবং স্ট্রাকচারালি কি হচ্ছে।
এটা ছবিগুলো আমরা দর্শক রেখে দিয়েছি, আপনারা স্লাইডের মধ্যে দেখতে পাবেন আলোচনার একটা পর্যায়ে, এবং আমাদের খাদ্যাভ্যাস, আমাদের জীবন পদ্ধতি, এবং এই পেশেন্টগুলোর কাদের সাথে কথা বলা উচিত, কাদের সাথে বলা উচিত না, তাদের জীবন পদ্ধতি কেমন থাকা উচিত, খুব সহজভাবে আমি জিনিসগুলো স্লাইড প্রেজেন্টেশন রাখার চেষ্টা করছি, যেগুলো আমি, আপনি এবং দর্শক সবাই যাতে খুব সহজভাবে বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে। তো এটা হলো যে আপনি বললেন যে অনেকগুলো প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নগুলো করার মাধ্যমে আপনারা একটা স্কোরিং পদ্ধতিতে আপনারা সিদ্ধান্ত নেন যে ওনার ডিপ্রেশন আছে কি নেই, বা থাকলেও কোন পর্যায়ে আছে, সেটা আপনারা বলেন। কিন্তু এবার যদি আমি আপনাকে বলি যে তাহলে আমি সেই স্কোরিংটা শুনতে চাই না, কারণ আমার মনে হয় যে সেটা বোধহয় পাবলিক করাটা ঠিক হবে না সেই প্রশ্নগুলা। তো না, এটা আসলে ঠিক পাবলিক হবে না, এটা কমন কোশ্চেন, এটা আচ্ছা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কোশ্চেন। আচ্ছা, সেই প্রশ্নগুলি চাইলে আমাদের দর্শকরা জানতে পারে। কোশ্চেনগুলো আমরা আলোচনা করলেই দর্শক তখন বুঝতে পারবেন, যে উনি নিজেরাও বুঝতে পারবেন যে আমার ডিপ্রেশন আছে। আমি ভাবলাম যে এই প্রশ্নগুলো যদি জানা হয়ে যায়, তো কেউ যদি আবার স্বপ্রণোদিত হয়ে নিজেকে ডিপ্রেশনের পেশেন্ট করতে পারবে না, যদি ডিক্লেয়ার করে যে আমার ডিপ্রেশন আছে, অনেক সময় আছে না, অনেক রকম সুবিধা নেওয়ার জন্য হতেও পারে। আমার এখানে একটা গাড়ি নষ্ট হচ্ছে, আমি হয়তো অল্প একটু জানি, কিন্তু আমি কিন্তু মেকানিকের কাছে নিয়ে যাব, হি ইজ দ্য এক্সপার্ট। সো এখানে অতটুকু জানা দরকার যে আমার মেকানিকের কাছে যেতে হবে কিনা। আরো জিনিস যে আমার এই দেশে আমার এখানকার ডিগ্রিটা দরকার, সার্টিফাইড, এখানকার সার্টিফাইড হলেই উই আর কোয়ালিফাইড টু ডায়াগনোজ সামথিং। ডিপ্রেশনের সাথে সাথে যখন ট্রিটমেন্ট দরকার পড়ছে, আমার থেরাপি দরকার পড়ুক, আমার মেডিকেশন দরকার পড়ুক, যেটাই দরকার পড়ুক, রেফারেল যখন আসছে, ইউ নিড এ ফিজিশিয়ান টু রেফার দ্যাট। অথবা আমি যে ট্রিটমেন্ট করব, আমি যে মেডিসিনটা পাঠাবো, কেন সেন্ড দ্য মেডিসিন। ডিপ্রেশন এমন না যে ডায়াগনোস হলো। আমরা উপসর্গে যাওয়ার আগে যেটা আপনি যেটা শুরু করেছিলেন, যে একজন ইন্টার্নিস্ট হিসাবে আপনারা তো আপনি যেটা বললেন যে আপনার একটা পর্যবেক্ষণ, আপনি বললেন যে প্রতি 10 জনের মধ্যে 4 জনেরই কোনো না কোনো ভাবে তারা ডিপ্রেশনের সমস্যায় আছেন। তো সেটা আপনি যখন সন্দেহ করেন, তারপরে আপনি ওই পদ্ধতিতে যান, এটা বোঝার জন্য নাকি? দুটো জিনিস আছে, একটা হলো যে আমরা যারা প্রাইমারি কেয়ার, আমরা মেইন ডক্টর যারা পেশেন্ট দেখছি, প্রত্যেক পেশেন্টের একজন মেইন ডক্টর থাকে, দ্যাটস দ্য প্রাইমারি কেয়ার। আমরা বছরে একবার অ্যানুয়াল ফিজিক্যাল অথবা ফার্স্ট টাইম পেশেন্ট যখন দেখছি, আমরা এই কোশ্চেন গুলো পেশেন্টকে ম্যান্ডেটরি করছি। আমার স্টাফকে টোটালি ট্রেন করা আছে, দে আর নট এ ফিজিশিয়ান, দে ট্রেন স্টাফ, আই ট্রেন দেম। ওরা স্কোরিং করছে, স্কোরিং করে নিয়ে আসার পর আমার যদি সন্দেহ হয় যে না, ওই স্কোরিংটা কোনো জায়গাতে মনে হয়েছে যে আরেকটু এলাবোরেট হওয়া দরকার, তখন আমি নিজে ইন্টারভেন করি। করার পরে ওই কোশ্চেন গুলো আমরা করছি। অনেক সময় হয়তো অ্যানুয়াল ফিজিক্যাল না, বছরে একবার যেটা হচ্ছে, কিংবা ফার্স্ট টাইমও না, পেশেন্ট বলছে যে আমার কিছু ভালো লাগে না, আমার ঘুম হচ্ছে না, খুব সহজ জিনিস, আমার ঘুম হচ্ছে না, আমার খুব অস্থির লাগে, আমার কোনো কিছু ভালো লাগে না, আমার ক্ষুধা নষ্ট হয়ে গেছে, আমার গোটা শরীরে ব্যথা। এই যে সহজ ছোট ছোট প্রশ্ন, তখন আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট মেবি হ্যাজ এ ডিপ্রেশন। তখন আমরা ডিপ্রেশনের ওই টুলসটা ইউজ করছি। আমি যখন প্রশ্ন করি, স্কোরিং এর উপরেই তখন নির্ভর করছে। তো আপনি কি সে প্রশ্নগুলি একটু আলোচনা করবেন? যদি বলেন একটা, আমরা ওই আলোচনা করার জন্য সেটাই বলেন, তারপরে আমরা হয়তো বা উপসর্গগুলো কি নিয়ে আসে সেটা একটু শুনবো। কোনো পেশেন্ট বলছে আমার খুব মন খারাপ থাকে, আমার দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকে। এই মন খারাপটা এমন না যে জাস্ট একদিন আসছে, 10 মিনিট থাকছে চলে যাচ্ছে, আমার দিনের অর্ধেক সময় থাকছে, কিংবা পুরো দিনটাই থাকছে, এবং আমার প্রায় 2 সপ্তাহ কিংবা 10 দিন আমার এরকম মন খারাপ হয়ে গেছে, কিংবা 1 মাস মন খারাপ হয়েছে, আমার ভালো লাগে না কোনো কিছু। বলছে যে আমার আগে ক্ষুধা ছিল, এখন ক্ষুধা কমে গেছে, আর খেতে ইচ্ছা করে না। আবার কেউ বলছে যে আমার এখন অনেক বেশি খেতে ইচ্ছা করে, বোথ সাইড অপোজিট। আবার কেউ বলছে আমার ঘুম হচ্ছে না, আবার একজন বলছে যে আমি এত ঘুমাই, আরো ঘুমাইতে ইচ্ছা করে। তো এরকম সবকিছু অতিরিক্ত হয়, খুব কম না হলে খুব বেশি। তারপর বলছে যে আমার আর মনোযোগ নাই, আমি কোনো কিছু পড়তে যাব, আমি কাজ করব, আমার ওয়াইফের সাথে কথা বলবো। আমি একটু ইন্টারাপ্ট করি। দর্শক, আপনারা একটা স্লাইড দেখতে পাচ্ছেন, আপনারা এই স্লাইডটি দেখতে থাকুন। আমরা এই বিষয়টির উপরই আসলে আলোচনা করছি। জি বলুন।
হ্যাঁ, ওই স্লাইডটা ওখানে যেটা আছে, দর্শক যদি আপনারা দেখার চেষ্টা করেন, এই যে 9টা কোশ্চেনের কথা বলছি এগুলো ঠিক এখানেই রয়ে গেছে। অনেকগুলো আমরা কথা বলেছি যে ঘুমের পর্যন্ত বলেছিলেন। ঘুমের পর্যন্ত, ঘুমের পরে যেটা আমরা যাব, যে জীবনটাকে মনে হচ্ছে খুব hopeless মনে হচ্ছে, অর্থহীন মনে বা হচ্ছে, ভবিষ্যতে কোনো আশা নেই। হ্যাঁ, এবং আমার কাজের আগ্রহ হারাই ফেলছি, অ্যানহেডোনিয়া যেটা বলে আমরা ইংরেজি term এ বলি। এটা অনেকের মধ্যে আছে। কাজে আমার, তবে আরেকটা জিনিস আছে যে গাঞ্জাটা তো এখন খুব প্রচলিত। গাঞ্জার যে সব থেকে বড় ইফেক্টটা যেটা আছে, যে কাজ করার আগ্রহটা নষ্ট হয়ে যায়। অ্যানহাইডোনিয়া ইটস এ ভেরি গুড বিগ ওয়ার্ড। যে ইয়াং ছেলেরা যদি কেউ বলে যে আমার আর কাজ করতে ইচ্ছা করে না, তখন আমরা চিন্তা করি যে আপনি তখন ওইটাও খোঁজেন, যে ওটাও খুঁজি যে ওটার সাথে কোনো যোগাযোগ আছে কিনা। ওটার সাথে যোগাযোগ আছে কিনা। আচ্ছা। এবং এটা দীর্ঘস্থায়ী একটা সমস্যা করে দিয়ে যায়, যে কাজ করতে চায় না, এরা চুপচাপ এক জায়গায় বসে থাকতে চায়। সেটা গাঞ্জার একটা বড় মানে ব্যাড ইফেক্ট, এটা খারাপ দিক। সো আর একটা জিনিস আছে যে বলছে যে আমি সবসময় মন খারাপ থাকে, মাঝে মাঝে মনে হয় যে চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায়, বলে যে আমার বেঁচে থাকতে ইচ্ছা করে না, আমার মনে হচ্ছে আমি, যদি পেশেন্ট বলে যে আমি সুইসাইড করতে চাই, দিস ইজ দ্য ভেরি ভেরি ডেঞ্জারাস, দ্যাটস দ্য রেড সিগন্যাল ফর এভরিবডি। সো আমাদের তখন ইন্টারভেন করতে হয়। কেউ যদি বলে যে আমি সুইসাইড করতে চাচ্ছি, ঠিক ওই মুহূর্তে পেশেন্ট তার নিজস্ব রাইট হারায় ফেলে। যে আমরা একটা পেশেন্টকে জোর করে বলতে পারি না যে আপনার হাসপাতালে যান কিংবা যেতে হবে। ইন দ্যাট কেস আই ক্যান ইন্টারভেন দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু গো টেক টু দ্য হসপিটাল। তখন ল ইনভলভ হতে পারে, তাকে হসপিটাল নিয়ে যেতে পারে। মানে ওই সময়টায় এরকম প্রশ্ন যদি, মানে এরকম যদি লাগে তার কাছে যে তার আত্মহত্যার প্রবণতা তার মধ্যে দেখা দেয়, অনেক বেশি দেখা দিচ্ছে, তখন আপনি চাইলে তাকে জোরপূর্বক চিকিৎসা নিতে বাধ্য করতে পারেন। ইয়েস, আমি যদি ইনফর্ম করি, যখন 911 কল করি এবং পেশেন্ট ইজ এ ভেরি থ্রেটেন্ড টু সুইসাইড, ইটস এ ডেঞ্জার ফর হিম, দ্যাট কেস মানুষ তার নিজস্ব নিজের প্রতি নিজের যে মানে নিয়ন্ত্রণ, ওই রাইটটা তখন লস্ট করে। একটা পেশেন্টকে আমি জোর অধিকারটা তখন হারিয়ে ফেলে। যেমন একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে, বললো যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে, ভালো, আমি যাব না হাসপাতালে, দ্যাটস পেশেন্টস রাইট। কিন্তু একটা পেশেন্ট যখন বলছে আমি সুইসাইড করব, আমার করতে ইচ্ছা করছে, দ্যাট মোমেন্ট লস্ট দ্য রাইট। তখন আমি যদি হেল্প চাই, ল অ্যান্ড অর্ডার আমাকে হেল্প করবে, নিয়ে যাবে হাসপাতালে। সেটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে কথা বলেছেন আসলে। আমি এই পর্যায়ে মানে এটা তো আপনি ফিজিশিয়ান, তো ফিজিশিয়ান ছাড়া অন্য কারো কাছে যদি রুগী এটা বলে তার বাবা মার কাছে, তখন কি বাবা মা 911 কল করতে পারবে? যে কেউ কল করতে পারে। আচ্ছা, যে কেউ। ডিপ্রেশন এমন একটা জিনিস যে আমরা সবসময় বলি যে আমরা আলোচনায় আসবো, সেজন্যই বলছিলাম যে আমরা যেভাবে ডিপ্রেশনকে দেখি, বাংলায় খুব সহজ একটা শব্দ করা হয়েছে তো, বিষণ্ণতা, মন খারাপ। এখানে বিষয়টা তো অনেক ব্যাপক। আমি একটা বিখ্যাত একজন সাইকিয়াট্রিস্টকে জানি, আমার থেকে বয়স কম, খুব মানে শারীরিকভাবে অন্য অবস্থায় গিয়েছে, যেটা মানুষের কন্ট্রোল নাই, একটা অবস্থায় আছে। আমি জানি না, আল্লাহ ওনাকে অনেকদিন হায়াত নসিব করুন। ওনার মা আসছেন, মা জিজ্ঞেস করছেন তুমি কি করো বাবা? তো বলছে আমি সাইকিয়াট্রিস্ট। তোমার কাজ কি? বলছে মানুষের মন খারাপ থাকলে আমি মন ভালো করে দিই। তো মা বলছে দ্যাটস ইট, জাস্ট তুমি মন ভালো করে দাও, এই জন্যই তুমি এত বড় ডাক্তার? মার কাছে খুব ছোট একটা বিষয়, মার কাছে খুব ছোট বিষয়, আমার কমিউনিটির কাছে খুব ছোট বিষয় যে আমার মন খারাপ আছে, আমার ডিপ্রেশন আছে, বাট এটা কনসিকুয়েন্স অনেক খারাপ, ভেরি ব্যাড। এটা আমরা হয়ে যাওয়ার পরে হয়তো দেখি, বা অনেক সময় হয়তো যে ঘটনাটা ঘটে যায় সেটাও আমরা, এটা যে এই মানে ডিপ্রেশনের কারণে ধীরে ধীরে হয়েছে সেটা আমরা অনেক সময় স্বীকার করি না। দেখেন, আমি যদি বলি যে কারণকে যদি আমরা বড় বড় মাপে, জি আমি সেটি প্রশ্ন আসতে চাচ্ছিলাম যে মানে কারণটা যদি আপনি এইভাবে বলেন যে আপনার কোনো নিজস্ব মানে কারণ তো একটা আছে, মানে সেই কারণগুলোর মধ্যে আমাদের কমিউনিটির মধ্যে কি কি কারণ আসলে বেশি, মানে কোন কারণগুলো ইনভলভ? আমি মূল কারণগুলো বলি, তারপর বলি যে আমাদের কমিউনিটির ভিতরে কোনটার প্রাদুর্ভাব বেশি। প্রধান কারণ যে, যেমন আলোচনার শুরুতেই বলছি যে মস্তিষ্কের ভিতরে যে কেমিক্যালস রিয়াকশন যেটা, ওটার ভারসাম্যটা নষ্ট হয়ে গেলে, অথবা
যদি বংশগতভাবেও হতে পারে, মানে হয়তো ফ্যামিলির কারো আছে। এই জন্যই আমাদের দেশে দেখা গেছে যে কোন ফ্যামিলিতে কেউ একজন মাথা খারাপ আছে, ওই ফ্যামিলিতে মানুষ বিয়ে শাদী করতে ভয় পায়, ওটা ঢেকে রাখতে চায় যদি ওটা জেনেটিক্যালি আসে। তাহলে একটা হলো কেমিক্যাল চেঞ্জ, সেটা যে কারো হতে পারে, আমারও হতে পারে, আপনারও হতে পারে, একটা পেশেন্টের হচ্ছে, যেমন একই আমরা প্রন, আমরা যে কেউ হতে পারে। সেকেন্ডটা কি হতে পারে, যে মানুষ খুব একটা ট্রমার মধ্যে দিয়ে আসে। ট্রমাটা কি, একটা ম্যারেজ ব্রেকআপ হয়ে যাচ্ছে, ভাই ভাই সম্পত্তি নিয়ে সমস্যা শুরু হয়ে গেছে, এটা একটা ট্রমা। ওর চাকরিতে মনে হচ্ছে যে ও টার্মিনেট করবে, জব হারাবে, সেটা একটা। আবার দেখা যাচ্ছে যে পলিটিশিয়ান, রাইট, আজকে বাংলাদেশে এই দল আছে, কালকে ওই দল আছে, দলটা যখন পড়ে গেল তখন ওটা কি হলো, মানুষ ওকে ডিসলাইক করছে, ওকে আর আগের মতন সম্মান দিচ্ছে না, যে সম্মানহীনতা, এটাও ডিপ্রেশনে চলে যাচ্ছে। আর একটা কি হচ্ছে, রিসেন্টলি আমাদের যে আমার কমিউনিটির কিংবা আমাদের সাউথ ইস্ট এশিয়ান কিংবা নন আমেরিকান যারা এই দেশে আছে, এদের যে জিনিসটা হয়েছে, যে ইমিগ্রেশন ইস্যু আসছে, ইটস এ হিউজ ট্রমা। এই ট্রমার থেকেও অনেক পেশেন্ট আমার ডিপ্রেশনে চলে গিয়েছে, ওরা জানে না ওরা কি করবে। অনেকেই খুব সবকিছুই লিগ্যাল ওয়েতে আছে, বাট স্টিল দে আর ওয়ারিড অ্যাবাউট। তারপরে আপনি যেহেতু ইমিগ্রেশনের কথা বললেন, যে আমাদের দেশ থেকে যারা আসেন তারা বাংলাদেশে তাদের যে অবস্থানটা রেখে আসেন, সেই অবস্থানটা হয়তো অনেকেই এখানে পান না। তো সেই অবস্থানটার যে হারানোর, আগের অবস্থানটা হারানোর যে কষ্ট, তা থেকেও কি এরকম হতে পারে? এখানে প্রশ্নটা একটু অন্যদিকে চলে গিয়েছে। আমরা আসছি, আমরা একটা আমাদের দেশের অবস্থান আমরা জানি, সেটা আমরা বলতে চাই না। ইট ইজ নাম্বার ওয়ান ডেভেলপড কান্ট্রি, আপনি যুক্তিটা দেখাচ্ছেন যে এই যুক্তিতে আমার মানে ডিপ্রেশনটা হয়তো কেটে যাবে। আমি ওটা দেখাচ্ছি যে আজকে বাংলাদেশের যে পলিটিক্যাল টার্মোয়েল যেটা আজ থেকে 1 বছর আগে যখন যেখানে দেখতেছিল ওনাকে সালাম দিচ্ছে, ওনার কাছে সবাই দৌড়ায় যাচ্ছে, পলিটিক্যাল প্লটটা যখন চেঞ্জ হয়ে গিয়েছে, ওর সামাজিক যে রেসপেক্ট, যেটা রেসপেক্টটাও পাচ্ছে না। আমি বলছি না যে সবাই খারাপ সবাই ভালো, সব জায়গাতেই ভালো মন্দ আছে। ভালো মানুষগুলো বলছে আমি তো কোনো অন্যায় করি নাই, আমি বিশ্বাস করে একটা দলকে সাপোর্ট করছি, আজকে মানুষ আমাকে হেট করছে, আমাকে সম্মান দিচ্ছে না, আগে তো আমাকে সম্মান দিত। এই যে একটা ট্রমা, এই ট্রমার থেকেও ডিপ্রেশন আসছে। এই যে ডেভেলপ কান্ট্রিতে যখনই আসছে, আমরা যারাই আসছি, আমরা শুরুর দিকে অনেক বেশি আমরা একাকিত্ব হয়েছি, অনেক বেশি আমরা হেল্পলেস ছিলাম। এই যে একাকিত্ব থেকেও ডিপ্রেশন চলে আসছে, হেল্পলেস থেকেও ডিপ্রেশন আসছে। আমার কালকে জব কি হবে, আমার বাসা ভাড়া দিব কিভাবে, আমার জবটা কি থাকবে নাকি, এই সব কিছু মিলে। না, আপনি যেটা বললেন যে একাকিত্ব প্রশ্নটা যদি বলি, ধরেন এখানে যারা সিনিয়র সিটিজেন আমাদের দেশে, বাংলাদেশে ধরেন আমাদের বাবার বয়সী লোকজন যারা আসছেন এই দেশে, তো এখানে যে ব্যস্ত জীবন এবং এখানে তো আত্মীয় স্বজনের যে সংখ্যা, সেটা তো কারো কারো ক্ষেত্রে হয়তো অনেক কম, একটা দুটো ফ্যামিলির সাথে পরিচয় আছে। তো সেক্ষেত্রে সেই লোকগুলোর যখন বাসায় থাকে, তাদের তো সেই অর্থে তেমন যদি কাজকর্ম না থাকে, তাদের মধ্যে কি সেই একাকিত্বের কারণে এক ধরনের সমস্যা হতে পারে? তাদের মধ্যে অধিকাংশের মধ্যেই ডিপ্রেশন রয়ে গিয়েছে। কারণ ছেলে মেয়ে কিংবা ছেলের বউ কিংবা মেয়ের হাজবেন্ড কিংবা যারা নাতি নাতনি আছে, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। এই বয়স্ক লোকগুলো বাসায় সারাদিন থাকছে, বাসায় থাকাতে কি হচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, কাউকে বলতেও পারছে না। আবার যে জিনিসগুলো হয়েছে এখন হোম কেয়ারের জন্য, এটা একটা ব্লেসিং যে হোম কেয়ারের জন্য বাসায় একজন মানুষ আসছে। এই জিনিসটা অনেকাংশে হেল্প হয়েছে অনেকের জন্য, বিশেষ করে অনেক বয়স্ক যারা বাসায় একা একা আছেন, ওনাদের অ্যাটলিস্ট একটা মানুষ আসছে, 2-4টা কথা বলতে পারে। তো আবার এমনও আছে যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন আমার এক পেশেন্ট, তো উনি রিটায়ার করছেন, এখানে ওনার ভাইয়ের সঙ্গে, মেয়ের সাথে, ছেলের সঙ্গে থাকছেন। তো বলে যে এখানে তো নিউ ইয়র্কে আগে ছিলেন, নিউ ইয়র্ক থেকে পাশের একটা জায়গায় কানেক্টিকাটে চলে গিয়েছেন। তো আজকেই ওনার ভাই বলছিল যে ওনার বোন বলে যে আমাকে নিউ ইয়র্কে নিয়ে চলো। বলছে কেন? বলে কথা বলে মানুষ। বলে তোমার তো হোম কেয়ারের লোক আছে। বলে ওর সাথে আমি কি কথা বলবো, নিউ ইয়র্কে থাকলে আমি অনেক কথা বলতে পারি অনেকের সাথে।
সেটাই, অনেকের সাথে বন্ধুত্ব হয়, সেটাও তো একটা বিষয়, কারণ একই কমিউনিটির লোকজন আশেপাশে থাকে। তো যাই হোক, আমরা আলোচনায় আবার আসবো। ডক্টর তৌহিদ শিবলি, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা দেখি দর্শক কি বলেন। হ্যালো দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাহমুদ বলছিলাম জামাইকা থেকে। আপনার কাছে আমার ডাক্তার সাহেবের কাছে আমার কোয়েশ্চেন ছিল যে আসলে আমার বয়স 45, আমার প্রেশার এবং ডায়াবেটিক্স আছে, বাট কিছুদিন ধরে সকালে ঘুম থেকে উঠলে কিছুক্ষণ মাথার পিছনে কিংবা ঘাড়ের এই সাইডে ব্যথা করে। আমি তখন এর সাথে সাথে প্রেশার মাপলে দেখি যে প্রেশার আমার একটা 85 আর আরেকটা থাকে 135, এবং ডায়াবেটিক্স আমার নিয়ন্ত্রণে থাকে 126 কি 125। সেই ক্ষেত্রে আমি কি ডাক্তারের কাছে যেতে হবে না ওয়েট করবো যে কিছুদিন, যে এটা কিসের জন্য হয়, এটা শোয়ার জন্য হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে? এটাই আমার ডাক্তার সাহেবের কাছে কোয়েশ্চেন ছিল। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার খুব সুন্দর প্রশ্ন করেছেন, উত্তরও কিছুটা আপনি দিয়েছেন, খুব ভালো লাগলো শুনে। যে আপনার মাথার পিছনে যে ব্যথাটা হচ্ছে, এটা যদি প্রথমে আপনি চিন্তা করতে পারেন যে আপনার বালিশ এবং বিছানার যে যে কার্ভটা, এই কার্ভটা আপনার ঠিক আছে কিনা সেটা আপনি দেখেন। যদি কার্ভটা ঠিক থাকে, এরপরে আপনি চিন্তা করতে পারেন ওই জায়গাতে যে হাড়গুলো রয়ে গিয়েছে, ওর যে ফুড দরকার আছে, আপনার ক্যালসিয়াম ঠিকমতো যাচ্ছে কিনা, আপনার ক্যালসিয়াম যুক্ত খাবার খাচ্ছেন কিনা সেটা আপনি দেখেন। এবং থার্ড জিনিসে আপনি আসেন, আপনার ডায়াবেটিসটা কি অবস্থায় আছে। ডায়াবেটিস হতে আপনার ব্লাড প্রেশার যেটা বললেন যে উপরেরটা 135 বলছেন, একটা একটু বেশি আছে, প্রেশারটা যদি একটু কন্ট্রোল করতে পারেন সেখান থেকেও আসতে পারে, কিংবা আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে হতে পারে। শুধুমাত্র মাথা ব্যথা দিয়ে ডিপ্রেশন বলাটা খুব কঠিন। সব থেকে ভালো হয় যে আপনি আপনার প্রাইমারি কেয়ার কাছে যাবেন, গিয়ে আপনি আপনার সমস্যাটা বলেন, তাহলে ঠিক এক্স্যাক্টলি পিন পয়েন্ট, খুব আর্লি স্টেজ যেটাই আছে আপনার, সেটা হাড়ের ব্যথা হোক, ঘুমের সমস্যা হোক, কিংবা ডায়াবেটিস, কিংবা হাই ব্লাড প্রেশার, এই মোটা মাপে এই চারটার একটার মধ্যেই থাকার পসিবিলিটি খুব হাই, এবং ইজ ভেরি সিম্পল ওয়েতেই এটার চিকিৎসা করা সম্ভব। যথাশীঘ্র আপনি আপনার প্রাইমারি কেয়ার সাথে আর একটা ভিজিট দেবেন। অনেক ধন্যবাদ দর্শক, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। ডাক্তার তৌহিদ শিবলি, আমরা কথা বলছিলাম ডিপ্রেশন নিয়ে, আপনি যেটা বলছিলেন যে আমরা বয়স্কদের নিয়ে কথা বলছিলাম, তো সেটা ভিন্ন প্রেক্ষাপট। আমরা আবার যদি মূল আলোচনায় ফিরে যাই, তো যে আমরা প্রশ্নগুলো শুনলাম, তো এই প্রশ্নগুলোর আমার কথা হচ্ছে যে আপনি একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হিসাবে এই প্রশ্নগুলির উত্তর কতটুকু হলে সেই রোগীকে আপনারা চিকিৎসা দেন, কখন আপনারা মনে করেন যে এই রোগীকে আসলে একজন সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে হবে? ইউজুয়ালি আমাদের ওখানে PHQ-9 স্কোর করা আছে। আচ্ছা আচ্ছা। স্কোরটা যখন 6-7-6 উপরে চলে যায়, 7-8 চলে যাচ্ছে, তখন আমরা ডিপ্রেশনকে স্ক্রিন করতে থাকি। 1-2-3 প্রায় সবারই থাকে। আচ্ছা, এটা 100% নর্মাল উই আর নট, কেউ না। আমি ফিজিশিয়ান, আমিও না। ওখানে স্কোরে 0 স্কোর আসবে না, স্কোর কিছু করবে। এখন ডিপ্রেশনের আমরা স্কোরিং করি তখন যে মাইল্ড ডিপ্রেশন, মডারেট ডিপ্রেশন, মডারেটলি সিভিয়ার ডিপ্রেশন, অথবা সিভিয়ার ডিপ্রেশন, এই কয়েকটা ভাগে আমরা ভাগ করি। আমরা যখন মাইল্ডের উপরে মডারেটলি সিভিয়ার চলে যাচ্ছে, তখন আমরা ডিপ্রেশনের ম্যানেজমেন্টে চলে যাই। এখন ম্যানেজমেন্টে যখন আসবো, ম্যানেজমেন্ট আমাদের কয়েকটা জিনিস আছে। আমরা ম্যানেজমেন্ট একটা হচ্ছে যে সাইকোথেরাপি। আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করি। আমি এডিটরকে বলবো যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা যেটা আছে সেই স্লাইডটা যদি একটু ধরেন সামনে স্ক্রিনে। বলুন। সো আমরা যদি ওইভাবে চিন্তা করি যে আমরা প্রথমেই চিন্তা করি মেডিসিনের আগে আমরা চিন্তা করব যে থেরাপি, যেটা সাইকোথেরাপি আমরা এই দেশে বলছি সাইকোথেরাপি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে আমি অনেক বছর আগে চলে আসছি, কিন্তু আমি যখন দেশে ছিলাম তখন আমি দেখেছি যে চায়ের দোকানে, ছোট ছোট দোকানের সামনে কয়েকজন পরিচিত মানুষ বসে হাসি ঠাট্টা করছে, গল্প করছে। দিস ইজ এ থেরাপি অ্যান্ড ভেরি গুড থেরাপি। যে কয়েকটা মানুষ বসে গল্প করছে, কয়েকটা বন্ধু একসাথে বসে আলোচনা করছে, ফান, জাস্ট ফর ফান। দিস ইজ এ গ্রেট থেরাপি। তারপরে কি আসছে? তার মানে বলতে চাচ্ছেন যে এটা কাইন্ড অফ ভেন্টিলেশন, মানে তারা যে আড্ডা দিচ্ছে, পারস্পরিক মানে ভাব আদান প্রদান করছে, এটাতে অনেক
উপকৃত হচ্ছে তারা। অনেক উপকৃত হচ্ছে, এবং যাদেরই ডিপ্রেশন আছে আমরা সব সময় সাজেস্ট করি যে আপনি আপনার ভালো বন্ধু যারা আছে, যে আপনার এই দুর্বলতা মুহূর্তে আপনার মানসিক সমস্যা এখন হচ্ছে, সেটাকে ক্রিটিসাইজ না করে, সেটাকে সমালোচনা না করে, আপনার একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, ও আপনার কাছে এসে দাঁড়াইছে যে কি করতে পারি। তো এই যে চিকিৎসা ব্যবস্থার কথা বললেন বা এই যে আড্ডাবাজি কথা বললেন, মানে আড্ডাবাজি বলাটা ঠিক না, মানে আমরা বলে অভ্যস্ত, মানে যে সময় দেয়া, কথা বলা একটা প্রসঙ্গ নিয়ে, হ্যাঁ, নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান বা একটা প্রসঙ্গ নিয়ে নিজেদের মধ্যে কথা বলা, এগুলো কিভাবে সাহায্য করে? এগুলো যখন এই ভাবের আদান প্রদান গুলো হয়, এগুলো তখন ব্রেনের ভিতরে হ্যাপিনেস নিয়ে আসে। আচ্ছা, খুশি ভাব নিয়ে আসে। খুশি ভাব আনার সাথে সাথে কাইন্ড অফ হ্যাপি ফিল। ইয়েস, কাইন্ড অফ হ্যাপি। খুশি ভাব নিয়ে আসার সাথে সাথে ব্রেনের স্ট্রাকচার চেঞ্জ হয়। আমি ওই আমার একটা স্লাইডই আছে ওখানে, ওই স্লাইডটা নিয়ে আসবো যে স্লাইডে কি হচ্ছে। হ্যাঁ, যে ব্রেনের যে এটা সাহেব, আপনি যদি একটু সবার নিচে দেখবেন যে একটা স্লাইড রয়ে গিয়েছে, যে ব্রেনের কার্যক্রম, ব্রেনের কার্যক্রমে সবার নিচে একটা স্লাইড আছে। আপনি যদি ওখানে আসেন, একদম সেকেন্ড লাস্ট কিংবা এটাই দেখা যাচ্ছে, এটাই আসছে। ওই যে দেখেন যে ওই জায়গাটা দেখা যাচ্ছে না, যে ব্রেনের স্ট্রাকচার দেখা যাচ্ছে। একটা দেখা যাচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্স, ব্রেনের সামনের দিকে যে জায়গাটা আছে, প্রিফ্রন্টাল কর্টেক্সের ওখানে কাজগুলো, প্লাস অ্যামিগডালা বলে আরেকটা জায়গা আছে, এবং হিপোক্যাম্পাস আছে। প্রিফ্রন্টাল কর্টেক্সে যদি একটু শুকায় যায়, সেখানে ওর যে অ্যাক্টিভিটিস গুলো, সেই অ্যাক্টিভিটিস গুলো ঠিক মতো কাজ করতে পারছে না। হিপোক্যাম্পাস যদি বেড়ে যায়, ওখানে অস্থিরতা বেড়ে যায়। তখন আর একটা কি আছে, অ্যামিগডালা আছে। অ্যামিগডালাতেও যদি চেঞ্জ হয়, তখন এই চেঞ্জগুলো হলে ওই যে কেমিক্যাল চেঞ্জগুলো যেটা হচ্ছে, মেডিসিনটা কি করছে, মেডিসিনটা অ্যাকচুয়ালি কেমিক্যাল যে ইমব্যালেন্সটা হয়েছে সেটাকে ব্যালেন্স করে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখন কেমিক্যাল ইমব্যালেন্স যদি আমরা যাই, সেখানে আমরা কি করব, কতগুলো জিনিস, সেটার জন্য আমরা এই যে কেমিক্যাল ইমব্যালেন্সের কথা বললেন, এটার পিছনে কি খুবই সুনির্দিষ্ট কোনো কারণ জানা গেছে, নাকি এটা কেন হয় ঠিক বোঝা যাচ্ছে না? উই নো দ্যাট। জি, আমরা জানি যে কিসের থেকে সমস্যা হচ্ছে এবং কোনটা কোনটা ডেফিসিয়েন্সি হচ্ছে, সেটা আমরা ব্লাড টেস্ট করে করতে পারছি না। আমরা করতে পারছি কি, প্রশ্নমালা দিয়ে কোশ্চেন করে করে আমরা জানতে পারছি যে ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, এদের কাজগুলো এখানে স্লাইডেও আছে। আমার একটা স্লাইড আছে, এই তিনটা খুব ওতপ্রোতভাবে ইনভলভ। একটা তিনটা গোল আছে, যে গোলের মধ্যে দিয়ে আমি ওইটা দেখানোর চেষ্টা করেছি। এডিটর সাহেব, যদি আপনি ওইটা আনতে পারেন, দর্শক দেখতে পাবে আমাদের সাথে সাথে, আমার আলোচনার সাথে সাথে। ডোপামিন, নরএপিনেফ্রিন, সেরোটোনিন, যে জিনিসটা রয়ে গেছে, নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন, তিনটাই দেখেন, তিনটা সার্কেল করা আছে, একটার সাথে আরেকটার মধ্যে ইনভলভমেন্ট। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ডোপামিন, সেরোটোনিন, ইয়েস, অল মেডিকেশন, এবং এগুলি একটার সাথে আরেকটা জড়িত। যখন সেরোটোনিন কমে যাচ্ছে, ডোপামিন কমে যাচ্ছে, নরএপিনেফ্রিন কমে যাচ্ছে, এই যে স্লাইডটা দেখেন, আপনার মাঝখানে কিন্তু জায়গাটা সবাই শেয়ার করছে, রাইট? একটা জায়গা প্রত্যেকে তার কিছু অংশ শেয়ার করছে, প্রত্যেকে কিছু অংশ শেয়ার করছে, এবং তিনটা যে কোনো একটা যদি ইমব্যালেন্স হয়, আমাদের তখন আনহ্যাপিনেস আসছে, মানে বাকি দুইটা আমাদের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের দুশ্চিন্তা হচ্ছে, আমাদের অস্থিরতা বেড়ে যাচ্ছে, আমার কাজ করতে ভালো লাগছে না। এগুলো সবগুলোই এই কাজগুলোই হচ্ছে, এবং মেডিসিন গুলো আসছে এইভাবেই, যেটা যখন কমে যাচ্ছে আমরা ওইটাকে বাড়ানোর চেষ্টা করছি তখন মেডিসিন গুলো দিয়ে। ওটা যখন বেড়ে যাচ্ছে, তখন মানুষ নর্মাল অবস্থায় চলছে। এটা এমন না যে যে জিনিসটা হয় যে আমার কমিউনিটির ভিতরে আমি দেখতে পাচ্ছি যে 1 মাস 2 মাস পরে ভালো বোধ করছে, বলছে আমি ছেড়ে দিয়েছি আমাকে বলার আগেই। তো আমি অনেকবার বলি যে অ্যাটলিস্ট 6 থেকে 8 মাস এটা বন্ধ করবেন না। বন্ধ করার আগে কাইন্ডলি আমার সাথে একবার কথা বলবেন। আমি দেখি মোস্ট অফ দেখেছি about 90% নিজে থেকেই বন্ধ করে দিচ্ছে। মানে এটা বন্ধ করার কারণ কি? তারা ভাবছে যে সেরে গেছে, ভাবছে যে ভালো হয়ে গেছে, আমি আর এটা নিতে চাই না। আচ্ছা, আমি যখন বলি যে এটা কিন্তু আবার ফিরে আসবে, আসলে দেখা যাবে, তখন তো আমার কিছু। এই ওষুধগুলিতে যেটা একটা মানে প্রচার আছে এই ওষুধ সম্পর্কে, অনেকের মধ্যে একটা ধারণা আছে যে এই ধরনের ওষুধগুলো ড্রাউজি করে, তাদের ঘুমের উদ্রেক করে, তার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে,
অনেকে হয়তো উদ্বিগ্ন হন যে এত কিছুই করে না, সারাদিন ঘরে পড়ে থাকে, ইয়ে হয়। এটা কি এটা করতে মেডিসিন গুলো কাজই করছে, সমস্যাই হয়েছে ব্রেনের। আচ্ছা, আমরা যখন ব্রেনটা নিয়ে ওয়ার্কআউট করছি, ব্রেনের জন্য মেডিসিন দিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি না, আমাদের কোনো এক্স রে, এমআরআই, সিটি স্ক্যান কোনো কিছুই করে দেখতে পাচ্ছি না। আমরা প্রশ্নমালা দিয়ে আমরা ডায়াগনোসিস করছি, করার পরে প্রশ্নটার উত্তর কিভাবে আসছে ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য একটা প্রাইমারি কেয়ার এত ইম্পর্টেন্ট প্রতিটা মানুষের জন্য, যে প্রাইমারি কেয়ার ওই পার্সনটার পার্সোনালিটি সম্বন্ধে জানে, যে ওর প্রেজেন্টেশনটা কতটুকু কিভাবে দিচ্ছে। প্রতিটা মানুষের প্রেজেন্টেশন ডিফারেন্ট, তো ওই প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে আমরা ডায়াগনোসিস করি, ডায়াগনোসিসের উপর ডিপেন্ড করে আমরা মেডিসিনটা চুজ করি। মেডিসিন যে প্রতি মুহূর্তেই এক্সাক্ট মেডিসিনটা হচ্ছে এমন না, আমরা মেডিসিনটা যদি যথেষ্ট পরিমাণে ভালো কাজ ইফেক্ট ফিল না করছে এবং খারাপ বোধ করছে, আমরা তখন চেঞ্জ করি। আমরা চেঞ্জ করে আর একটা মেডিসিনে যাচ্ছি। আর একটা বড় সমস্যা আছে, মোস্ট অফ দ্য ডিপ্রেশন মেডিসিনে পেশেন্ট ওয়েট গেইন করে, তখন আমরা ওটাও দেখি যে কোন মেডিসিনে ওয়েট গেইন করছে, কোনটা ওয়েট গেইন করছে না। পেশেন্টকে আমরা জানাই দিই এটা ওয়েট গেইন করতে পারে কি করতে পারে না, এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধেও আমরা বলে দিই যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আবার অনেক সময় যেহেতু শুধুমাত্র প্রশ্ন দিয়েই করতে হচ্ছে, সেটা আমার প্রশ্ন করা হোক কিংবা পেশেন্টের আমাকে কি উত্তর দিয়েছে উত্তরের ধরন থেকে হোক, এক্স্যাক্টলি যদি আমরা পিন পয়েন্ট করতে না পারি, অনেক সময় মেডিসিনটা আমরা 19-20 হয়ে যাচ্ছে, তখন আমরা কি করছি, মেডিসিনটা আমরা পরে বেশিটা চেঞ্জ করে দিচ্ছি। বুঝতে পেরেছি। চেঞ্জ করে দিয়ে আমরা আবার সেটা মানে আপনি মেডিসিনটা সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা আছে, রোগীকেও একটা ধারণা দেন, কিন্তু তারপরে সেই মেডিসিনটা তার শরীরে কিভাবে কাজ করবে সেটা দেওয়ার পরেই বোঝা যাবে, এবং সেই অনুযায়ী আপনি পরবর্তীতে ব্যবস্থা নেবেন। এবং আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে যে ইফেক্টটা পাবো তা না, কাজটা করবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, ব্রেনে কাজ করবে। অপেক্ষা করতে হবে, মোস্ট সেনসিটিভ এরিয়া ইন দ্য হিউম্যান বডি। আমাকে অপেক্ষা করতে হবে, পেশেন্টকে অপেক্ষা করতে হবে, কি সমস্যা আসছে সেই সমস্যাটা যদি পরের ভিজিটে উনি আমাকে বলেন, তাহলে আমি সেইভাবে সেই প্রতিকার করতে পারি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমি সাইকিয়াট্রিস্ট না, আমি ইন্টার্নিস্ট। আমার কিন্তু ওই মানুষটা আসছে আরো অন্য অন্য সমস্যা নেই, আমি একটা সার্টিন পর্যায়ে পর্যন্ত ওনাকে চিকিৎসা দিব। যদি আমার মনে হয় যে না, I need the psychiatrist intervention at this moment, আমি সঙ্গে সঙ্গে বলে দিই, কোনো পেশেন্ট আসছে যে আমি যাব না কারোর কাছে, আপনি আমাকে করে দেন, তখন আমি এটা করতে থাকি যতক্ষণ আমি পারি। যখন আমার মনে হয়েছে যে I really need psychiatrist, আমি তখন বলে দিই। এই প্রশ্নটা আমি করেছিলাম এর আগে যে কখন আপনার সাইকিয়াট্রিস্টের কাছে পাঠান, আমি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। তো যাই হোক, আমাদের সাথে একজন দর্শক আছেন অপেক্ষায়, দেখি দর্শক কে আছেন। হ্যালো দর্শক, কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিবলি ভাইয়া, আমি ব্রুকলিন থেকে বলছি, আমি পারুল। তো আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, আপনি কি অ্যাডিরল প্রেসক্রাইব করতে পারেন? আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে যারা ধরেন এই ধরনের ওষুধ খায়, তারা কি আস্তে আস্তে পুরো ডোজগুলি কমিয়ে ফেলতে পারে? আর আমার আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া, আর ডোপামিন হরমোনটা কি পার্মানেন্ট ভাবে ব্রেনে মানে রিপ্লেস করা যায়? ধরেন ওষুধ খেতে আর না হলো বা এরকম, নাকি ওষুধ খেয়ে ম্যানেজ করতে হবে? এই 3টা প্রশ্ন ছিল। আসসালামু আলাইকুম। পারুল, তোমার প্রশ্নগুলো খুবই সুন্দর। আর প্রথম প্রশ্নটা আমি বুঝতে পারিনি, আপনি কি প্রথম প্রশ্নটা আবার করবেন? ও, লাইনটা ছেড়ে দিয়েছেন। তো সেটা প্রথম প্রশ্নটা ঠিক বোঝা যাচ্ছিল না। প্রতিটা পেশেন্টের অবস্থার উপর নির্ভর করে মেডিসিনের আমাদের কমানো কিংবা বাড়ানো করতে হয়। কোনো পেশেন্টের আমরা একটা সার্টিন পর্যায়ে পরে আমরা বন্ধ করতে পারি, যদি সেটা ডিপ্রেশন হয়ে থাকে আমরা কমা বাড়া করতে পারি। ডিপ্রেশনের সাথে সাইকিয়াট্রিস্ট আরো অনেক রোগ আছে, আমরা শুধুমাত্র একটা প্রসঙ্গ নিয়ে কথা বলছি। সেই পেশেন্টের যদি অবস্থা উন্নত হতে থাকে, পেশেন্ট যদি বলে যে না আমি ডোজ কমাতে চাই, আমরা ডোজ কমাই। অনেকাংশেই সেটা সফল হই আমরা কম ডোজ দিয়ে যদি পেশেন্টের সমস্যার সমাধান হয়ে যায়, আমরা কেন দিব? অনেক সময় পেশেন্ট বলে যে আমি এখন বন্ধ করতে চাই, আমরা বন্ধ করে দিই, 6 থেকে 8 মাস পরে বন্ধ করে দিই। আমরা দেখি, কিন্তু তাকে তো আপনি মনিটরে রাখেন। আমরা মনিটরে রাখি, তখন হয়তো আমরা বলি যে 2 সপ্তাহ পরে চলে আসেন, কিংবা যদি আপনার সমস্যা হয় আপনি ইমার্জেন্সি সিক কল দিয়ে চলে আসেন, আপনাকে তারপরে দেখবো। তো আসলে ডাক্তার তাহির শিবলি, আসলে বিষয়টা এত বেশি বড়, আমাদের অনেক কিছু আলোচনা ছিল। আমাদের একজন দর্শক বোধহয় ফোন করছেন, আমি দেখি। জি বলুন, আপনি বোধহয় একটু আগে ফোন করেছিলেন, রাইট?
জি ভাই, আমি হ্যাঁ, প্রথম প্রশ্নটা আবার করুন। আমার প্রথম প্রশ্ন ছিল কি শিবলি ভাইয়া, কি আপনি কি অ্যাডিরল ফেবিরল। যেটা আমার কাছে মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের অ্যাটেনশন ডিসঅর্ডার থাকে তারা তো অ্যাডিরল নেয়, অ্যাবিরল। সেটা আপনি প্রেসক্রাইব করতে পারেন কিনা? অ্যাডিরল আমি প্রেসক্রাইব করতে পারি এবং আমার অনেক পেশেন্ট আছে অ্যাডিরল, বুঝতে এই পেরেছি। মেডিসিনের মধ্যে আছেও। আচ্ছা আচ্ছা। তাহলে আমি মাহিনকে নিয়ে আসবো শিবলি ভাইয়া, আমি মাহিনকে নিয়ে আসবো। আমি প্রতিটা পেশেন্টের এখানে তোমার ছেলের ইনফরমেশন আমি Disclose না করে ডিসক্লোজ করতে চাই না, এটা হিপা ভায়োলেশন। এজ এ ডাক্তার হিসেবে আমি এখানে যেহেতু মিডিয়ার মধ্যে আছি, এখন সবাই শুনতে পাচ্ছে, আমি তোমার ইন্ডিভিজুয়াল ইস্যু নিয়ে আমি কথা বলতে চাই না। এটা তুমি ব্যক্তিগতভাবে আমার সাথেও কথা বলতে পারো, সেটাই। কিংবা তোমরা যদি অন্য ডাক্তারের সাথে করতে চাও সেটাও করতে পারো। কিন্তু যেহেতু আমি এখন এয়ারে আসি, তোমার ছেলের ইনফরমেশন আমি ডিসক্লোজ করতে চাই না, এটা মেনটেন করতে হবে হ্যাঁ, আমাকে। সেটাই, মানে এটা তো আমরা আবার hyperviolation হবে। আলোচনা চলে যাই, যেমন আমরা বলেছিলাম যে ডোপামিনে আমরা কি কি ইফেক্ট করতে পারি। যে ডোপামিন যখন গুড থাকে আমরা তখন গান শুনতে পছন্দ হয়, গান শুনতে যে সবসময় পছন্দ করছিল, এখন গান শুনতে ভালো লাগছে না, তখন আমরা বুঝতে পারি যে ডোপামিন কমে যাচ্ছে। কমে যাচ্ছে। হ্যাঁ, আমাদের টাইম খুব কম, এই জন্য আমি খুবই একটু মাত্র তাড়াতাড়ি 2 করার মিনিট চেষ্টা সময় করছি। আছে। তার মধ্যে আমি বলে দিই, কখনো কখনো কারো দেখা যাচ্ছে যে ও আগে প্রতিদিন সেভ করতো, প্রতিদিন তার টেক কেয়ার করতো, এখন করে না। এখন করছে না। এটাতে দ্যাট মিন্স মানে নিজের প্রতি সে অযত্ন করছে। অযত্ন করছে, এটা ডোপামিন কমে যাচ্ছে। সেরোটোনিন আছে, যেমন আমরা যদি সূর্যের আলো থেকে আমরা সেরোটোনিন বাড়াইতে পারি, আমরা খুশির থেকে সেরোটোনিন বাড়াইতে পারি। ডক্টর সজল আশফাক এর আগে আমাকে প্রশ্ন করেছিলেন, আমরা যদি এন্ডরফিন নামে একটা হরমোন আছে, সেটাতে আমরা হাসলে, আমরা ডান্স করলে, আমরা এক্সারসাইজ করলে, মানে একটা মানে আনন্দঘনপূর্ণ পরিবেশে থাকলে। ডিপ্রেশন পেশেন্টকে আমরা সবসময় বলি যে আপনি এক্সারসাইজ করেন, আপনি দৌড়াতে যান, আপনি হাঁটতে যান, আপনি ইয়োগা করেন। যেমন বলছি যে চায়ের দোকানে বসে কিংবা বাসায় একটা আড্ডা হোক, নির্ভেজাল আড্ডা, যেটা উনি এনজয় করেন, কেউ কাউকে যাতে ক্রিটিসাইজ না করে। এখন এরপরে আমরা চলে যাব যে এই খাবারগুলো ডোপামিন, সেরোটোনিন, মানে যে খাবারগুলোতে আসলে উপকার হতে পারে। আমি বলবো যে খাবারের ছবিটা যদি দেখেন, দেখেন খুবই সাধারণ খাবার, কলা এবং আমার হচ্ছে ওমেগা আসছে যে স্যামন থেকে ওমেগা আসছে, ওমেগাটা ডিপ্রেশনে খুব হেল্প করছে। কলাতে যেটা সেরোটোনিন আছে, ও ঘুমাতে হেল্প করবে। অনেকের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, রাত্রে যদি দুধ এবং কলা খায় ঘুমের হেল্প করবে এবং সেরোটোনিন বাড়াই দিচ্ছে। এবং পরে ফ্রুটসে দেখেন যে ব্লুবেরি, স্ট্রবেরি, মধু, তারপরে ওখানে আরো কিছু জিনিস আছে, বাদাম আছে, ওয়ালনাট আছে, ওখানে আছে অ্যাপল আছে, সব পরিচিত খাবার, প্রতিটা পরিচিত খাবার। আমি যে ডায়াবেটিস নিয়ে কথা বলেছি, যখন হাই ব্লাড প্রেশার নিয়ে কথা বলেছি, যেই পিকচার গুলো আসছে দেখেন, সেই পিকচার আমার সকালের ফুডের মধ্যে আমাদের প্রায় 95% বাঙালির কিন্তু এই খাবারগুলো নাই কোথাও। দুপুরের খাবারের মধ্যেও এটা নাই, রাত্রের খাবারের মধ্যেও এটা নেই। আমরা প্রতিদিন এই খাবার থেকে বঞ্চিত হচ্ছি। সেকেন্ড আরেকটা স্লাইডে যাই, এই যে পরিষ্কার করে দেখাচ্ছে কি কি আছে, আমার বলারও দরকার নেই। এই খাবারগুলো কিন্তু আমাদের বাসায় যথেষ্ট পরিমাণে আমরা রাখছি না। আমরা প্রতিদিন রুটি খাচ্ছি, ভাজি খাচ্ছি, আমরা ভাত খাচ্ছি, গরু মাংস খাচ্ছি, ডাল খাচ্ছি। তো ডাল একটা ভালো জিনিস, দেখবেন যে মসুরের ডাল দেখাবে, which is good also. সো এরপরে স্লাইডে আবার আরেকটা স্লাইড যেটা আসছে, ওই যে কলা দেখা যাচ্ছে, সবজি, কলা, পেঁপে, অ্যাভোকাডো, ওটা দেখা যাচ্ছে, ধনেপাতা দেখা যাচ্ছে, ওয়ালনাট দেখা যাচ্ছে। আরেকটা দেখেন ওই যে কেমন যেন না, ক্যাবেজ না, ওখানে আছে ডার্ক চকলেট আছে, ক্যাবেজ আছে, ডার্ক চকলেট আছে। এই খাবারগুলো জাস্ট ছবিগুলো আপনারা দেখেন, আমাদের সময় যেহেতু কম। স্ট্রবেরি দেখাচ্ছে, হ্যাঁ, ডোপামিন কোত্থেকে আসছে? স্ট্রবেরি থেকে আসছে, কলা থেকে আসছে। আর একটা ওই যে কি বাদাম, ওটা ওয়ালনাট না, ওটা আরেকটা কাজু বাদাম আছে। পরের পিকচার দেখেন যে এই যে ব্রোকলি আছে, অনেকে বলে যে জয়েন্টে ব্যথা। আপনি ব্রোকলি খেয়ে দেখেন, আপনি একদম মানে সিদ্ধ করে একদম গলায় ফেলবেন না, আপনি কুসুম গরম পানির মধ্যে দিয়ে খান কিংবা কাঁচা খান, আপনার শশা খান, আপনার ডালিম আছে ওখানে, আপনার ওখানে দেখেন যে ওখানে কি আছে, ছবিগুলোতে বোঝা যাচ্ছে আসলে। তারপর ওমেগা ইয়াতে আছে, অ্যাভোকাডো আছে ওখানে, লেবু আছে ওখানে। প্রতিটা জিনিস আমাদের রেগুলার ফুড। এই খাবারগুলো যদি আমরা খেতে পারি, আমরা নরম্যাটিন বাড়াই দিচ্ছি, ডোপামিন বাড়াই দিচ্ছি, আমরা সেরোটোনিন বাড়াই দিচ্ছি, এবং এটা ব্রেনে গিয়ে ওই চেঞ্জ গুলো করে দিবে। প্লাস আমরা কি করছি, আমরা ওয়েট লুজ করার চেষ্টা করব,
এবং এগুলো নিয়মিত খেতে হবে, নিয়মিত প্রতিদিন। মানে আমি একদিন খেলাম তাহলে হবে না না না, প্রতিদিন প্রতিদিন আমরা খেতে হবে। প্রতিদিনই খেতে প্রতিদিন চাই। ঘুরিয়ে ফিরিয়ে মানে কোনো না কোনো আমাদের যদি খাই। আমরা যদি, আমি আগেও বলছি, আমরা এদেশে আসছি পয়সা উপার্জনের জন্য না, এদেশে আসছি আমেরিকান হওয়ার জন্য। আমেরিকান হতে গেলে আমরা যেমন উন্নত জীবনে যেতে চাচ্ছি, উন্নত জীবনে যাওয়ার জন্য আমাদের মস্তিষ্কটা সব থেকে আগে শার্প রাখতে হবে। আমরা যদি আমাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে পারি, আমাদের শারীরিক স্বাস্থ্য ঠিক রাখতে পারি, আমাদের সেলফ এস্টিম হাই হবে, আমাদের সাকসেস অনেক বেশি আসবে। দর্শক, আমরা প্রতিদিনই আসছি, আমাদের টাইম মনে হয় হ্যাঁ, আজকে আমাদের সময় শেষ, একদম আমরা সময় অতিক্রম করে গেছি। ডাক্তার তৌসিফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। তারপরে বলে রাখি, আমাদের এই বিষণ্ণতার সাথে মানে আমি ডিপ্রেশন বলতে পছন্দ করি বেশি, এই ডিপ্রেশনের সাথে মানে হার্ট ডিজিজ এবং ডায়াবেটিসের যে একটা সম্পর্ক আছে, সেটা আজকে আলোচনা একদমই হয়নি। আশা করি আমরা পরবর্তী যে অনুষ্ঠান হবে সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা আলোচনা করব এবং সাথে এর সম্পর্কে আরো বিস্তারিত আমরা কথা বলবো। দর্শক, আপনারা যারা প্রশ্ন করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই খুশি হব আপনারা যদি এভাবে প্রশ্ন করতে থাকেন, এবং আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমরা আলোচনাটা আরো হয়তো ফলপ্রসূ আলোচনা করতে পারবো। দর্শককে যেমন আমার থেকে ধন্যবাদ, একই সঙ্গে TVN 24 এর সবাইকে, এবং আমাদের পারভেজ বারোভূঁইয়া ভাই আসছিলেন, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার তৌসিফুল্লাহ। আর দর্শক, আপনাদের বলে রাখি যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করি মানুষকে সচেতন করতে, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। তো এখানে কারো ব্যক্তিগত চিকিৎসার যে তথ্য সেটা আমরা কখনোই বলতে পারি না, এটা আইনগত বাধা আছে এবং সেটা বলা উচিত না, এবং সে কারণে আমরা কারো ব্যক্তিগত তথ্য বিস্তারিত আলোচনা করব না। যেটা করব যে আমরা ওভারঅল একটা বিষয় নিয়ে আলোচনা করব, মানুষ যাতে সেই বিষয়গুলো মিলিয়ে দেখতে পারেন যে তাদের মধ্যে সেই ধরনের সমস্যা আছে কিনা, তাদের মধ্যে যদি সেই তথ্যগুলো কোনো রকম ভাবে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে, সেটাই আমরা মনে করবো যে আমাদের এই আলোচনা তাতে কিছুটা হলেও সফল হয়েছে। ডাক্তার তৌসিফুল্লাহ, আপনাকে আবারও ধন্যবাদ। আমি বলে রাখলাম আগামী বিষয়, সেটি নিয়ে একদম কথা বলা হয়নি, সেটি নিয়ে আমরা আগামীতে কথা বলবো। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে, আর ডাক্তার তৌসিফুল্লাহর সাথে দেখা হবে আগামী মাসের দ্বিতীয় শনিবারে। আমরা এই পরবর্তী যে পর্ব 7টার সময়, একই সময় একই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।